নবম পে স্কেল বাস্তবায়ন হলে বাড়তে পারে দেশের মূল্যস্ফীতি, সেই সাথে বাড়বে সরকারি বেসরকারি চাকরিজীবীদের মধ্যে বৈষম্য, আর বাড়তি ব্যয় মেটাতে বাড়তে পারে সরকারের ধার করার প্রবণতা। এমন মত দেশের অর্থনীতিবিদ থেকে শুরু করে বেসরকারি খাতের চাকরিজীবীদের। 20টি গ্রেডে বেতন ভাতা পান দেশের সরকারি চাকরিজীবীরা। অষ্টম পে স্কেলের আওতায় বর্তমানে তাদের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা আর সর্বোচ্চ ৭৮,০০০ টাকা। ২০১৫-এর পর থেকে প্রতি বছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্টও চালু আছে। তবে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের আওতায় ১০৫ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। তথ্য বলছে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিতে সর্বনিম্ন ধাপে বেতন ৮,২৫০ থেকে বেড়ে দাঁড়াবে ২০,০০০ টাকা, আর সর্বোচ্চ ধাপে ৭৮,০০০-এর পরিবর্তে বেতন পৌঁছাবে ১,৬০,০০০-এ। দ্বিতীয় ধাপে যে কর্মকর্তা এখন ৬৬,০০০ টাকা বেতন পাচ্ছেন, পে স্কেল কার্যকর হলে তিনি পাবেন ১,৩২,০০০ টাকা। চতুর্থ ধাপে ৫,৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১,১৩,০০০ টাকায়। দশম ধাপে ১৬,০০০-এর পরিবর্তে পাবেন ৩২,০০০ টাকা। অর্থাৎ প্রতিটি গ্রেডেই মূল বেতন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে নবম পে স্কেলে। এমন প্রস্তাবে অসন্তোষ তৈরি হয়েছে বেসরকারি খাতের কর্মীদের মাঝে। তাদের দাবি, নতুন বেতন কাঠামো বাড়াবে বৈষম্য। সরকারি খাতে যে বেতনটা বাড়ানো হচ্ছে এবং আমাদের ক্ষেত্রে যেটা বেতন বাড়ানো হচ্ছে, এই দুইটার মধ্যে অনেক তারতম্য আছে। আদার্স যে এমপ্লয়িরা আছে বা অন্যান্য সেক্টরের যারা আছে, তাদের আয়টা তো অমন হলো না। বৈষম্যটা আসলে মানুষে তৈরি হচ্ছে, ফ্যামিলিতে তৈরি হচ্ছে, এবং পুরো দেশের যে একটা কাঠামো, এটাকে পুরো নড়বড়ে করে দিচ্ছে। প্রাইভেট সেক্টরের এমপ্লয়িকে সামান্য কিছু এক্সামশনস বাদ দিয়ে বাকি সবগুলোর উপরে আয়কর দিতে হয়, আর সরকারি কর্মকর্তা যারা আছেন তাদেরকে শুধু 3টা কম্পোনেন্ট বা উপাদান ব্যতীত বাকি সবকিছুর উপরে কিন্তু তাকে কিন্তু এক্সামশন দেওয়া আছে। সো একটা বৈষম্য কিন্তু আয়করে কিন্তু অলরেডি এক্সিস্ট করে। সো তার মানে যদি বেতনটা যদি বাড়ানো হয়, তাহলে বৈষম্য কিন্তু আরো বাড়বে। হিসেব বলছে, বর্তমানে সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য সরকারের বাৎসরিক ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা, আর নতুন পে স্কেল বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রয়োজন হবে ১,০৬,০০০ কোটি টাকা। ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য টাইট মনিটারি পলিসি দিচ্ছেন, আবার অন্যদিকে আবার মানি সাপ্লাই বাড়িয়ে দিচ্ছেন। তো এগুলো কন্ট্রাডিক্টরি হয়ে গেল না। এর ফলে হবে কি, আপনার মূল্যস্ফীতিটা কমবে না। বাড়তি এই ব্যয়ের জন্য দরকার হবে বাড়তি আয়েরও। যেখানে দিন দিন কমছে দেশের কর জিডিপির অনুপাত, সেখানে এত বড় অর্থের যোগান আসবে কোথা থেকে? রেভিনিউ কালেকশনে ফেল করতেছেন আপনি, প্রাইস লেভেল আপনি মানে স্টেবল রাখতে পারতেছেন না, তাই না? গভর্নমেন্টের এফিসিয়েন্সি বাড়তেছে না, প্রোডাক্টিভিটি বাড়তেছে না, কিন্তু আপনি খরচ বাড়াচ্ছেন। এই বাড়তি খরচটা আপনি কোত্থেকে মিট আপ করবেন? আবার বরোইং করবেন। ঋণ যদি বেশি বাড়ে, তো তখন দেখা যাবে বাজেটের মানে আপনি যা টাকা ইনকাম করবেন, তখন আপনার দেখা যাবে যে লোনের ইনস্টলমেন্ট দিতে বা রিপেমেন্ট করতে একটা বড় অংশ চলে যাবে। তো স্বাভাবিক তখন আরো বেশি ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি আমার টোটাল ট্যাক্স কালেকশনসটা বাড়ানো না যায়। তথ্য বলছে, বর্তমানে সরকারি অফিসগুলোতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ১৪ লাখ। এর পাশাপাশি পেনশন সুবিধাভোগী আছে আরো ৯ লাখ। বিপরীতে বেসরকারি খাতে তালিকাভুক্ত কর্মচারী আছে ৪৬ লাখের মতো। তবে এর সাথে তৈরি পোশাক খাত ও অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাত যোগ করলে এই সংখ্যা দাঁড়াবে কয়েক কোটিতে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।